কেয়ারটেকার গভর্নমেন্টের যে অ্যাডভাইজার যারা নিয়োগ করবে, নিয়োগের শর্ত হলো সে পরবর্তী গভর্নমেন্টের কোনো লাভজনক কোনো পদ নিতে পারবে না, তাহলে তো সে প্রভাবিত করে ভোট জাল করে ওরে উইন করে দিবে এই শর্তে। সেই জন্য এই যে এই যে গভর্নমেন্টের ইলেকশন করছে, তার পরবর্তী গভর্নমেন্টের অংশগ্রহণ করা দণ্ডনীয় অপরাধ। খলিলের কথা বললাম, কারণ তাহলে তো ওইভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদের জিতাই দিবে। সেই জন্য এটা বারণ করা আছে সাংবিধানিক প্রসেস। যেমন চিফ জাস্টিস কোনো প্রাইভেট কোনো ওইখান থেকে রিটায়ার করার কোনো প্রাইভেট চাকরি যেতে পারবে না, তাহলে ওই কোম্পানির এটা জিতাই দিবে, উইন করে দেওয়ার সম্পত্তি যে কোনো বিভিন্নভাবে তারা বেনিফিট পাঠরবে এমনকি কোনো বিচারপতিও কোনো জায়গায় চাকরি করতে পারবে না, করতে পারবে না। তো তাইলে যে এইখানে যে শর্তগুলি, ওই যে ওনারা তো বেশি বুঝেন এক একজন, যেমন আমাদের অনেক পণ্ডিত আমরা বিএনপি দেখলাম না, একজন লোক বিশ্বযুদ্ধের সময় যে আপনার আমাদের মামুন ভাই খুব গল্প পছন্দ করে, আমি ওই এই প্রসঙ্গে একটা গল্প বলতে চাচ্ছি। সেটা হলো বিশ্বযুদ্ধের সময় বোম্পিং হচ্ছে, তো বোম্পিং হওয়ার পরে মানুষ ভয়ে চুপ হইয়া ক্লোরিং করতেছে বা শুয়ে আছে। কমান্ডার বললো যে এখানে তো অনেক লোক মারা গেছে, ওই পিসের মধ্যে মৃত্যু সিল মারিয়ে দাও, যে যেটা তাহলে ওই ডোমে নিতে সুবিধা হবে। যে মারা গেছে তার পিছনে যখন তখন সে সিল মারতে গেছে তখনও বোম্বিং হচ্ছে, তো ওই ডোমে ওটা পাইক এরিয়ারে সবার পিঠে সিল মারিয়েছে, জীবিত আদা মরা পুরা মরা সবার পিঠে ডেড সিল লাগাই দিছে। তো দেওয়ার পরে এখন যখন ডোম দেখে দেখে নিচে সিল পিঠের সিলটা দেখে ডোমের ঘরে নিয়ে যাবে, তো যে মারা গেছে সে তো কিছু কইতে পারছে না, যে আদা মরা সেও সেটা কিছু কইতে পারছে না, আর যে কিছুই হয় না সে বলে আমার কোথায় নাও, বলে তোমার ডোমের ঘরে। ডোমের ঘরে তো যে মৃত, আমি তো জীবিত। না, সিভিল সার্জন কাছে তুমি মরে গেছো, সিভিল সার্জন তুমি বেশি বুঝতেছো, তুমি কি সিভিল সার্জন থেকে বেশি বুঝো? সিভিল সার্জনে সিল মেরেছে তুমি মৃত। তো এখন আমরা কিছু কইলে এখন বড় বড় পদে থাইকা ওনারা যেটা কইছে, এখন সিভিল সার্জনের কথা কি আমরা ভুল ধরতে পারি? কিন্তু ওনারা কি কি ভুল করতেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। তো এখন হয়েছে কি, এখন আমরা ওরকম সিভিল সার্জন দেখি না, পাইকারিরা জীবিতরও সিল মারিয়ে দিচ্ছে, মৃত ব্যক্তিরও সিল মারিয়ে দিচ্ছে। তো এখন সময় আছে, প্রথম দিকে তো আমরা আশা করছিলাম রাষ্ট্রের যে যে আয় আছে, রাজস্ব বোর্ডের যে আয় আছে, বেতনের থেকে 150 কোটি টাকা শর্টেজ থাকতেছে, সেটার টাকা ছাপাইয়া বেতন দেওয়া হচ্ছে। তাইলে আমরা ইনস্টলমেন্টের টাকা কীভাবে দিব? পদ্মা ব্রিজের টাকা, তারপরে ওই স্যাটেলাইটের টাকা, তা ওই টানেলের টাকা, এগুলো শোধ করতে হবে। তো তো এখন ওই শোধ করতে হবে, তাহলে এখন আবার নতুন করে কমিটমেন্ট করছে জনগণের কাছে, এই করবে সেই করবে। তো এখন ওই টাকা বেতনও তো শর্টেজ, সেটা ব্যাংকে থেকে লোন নিয়ে দিতে হচ্ছে। তাহলে এখানে এতগুলি প্রায় 52 জন হচ্ছে অ্যাডভাইজার সহ, প্রায় 52 জন, এই এতগুলি মন্ত্রী, তার প্রাইভেট সেক্রেটারি, এগুলো কতগুলি টাকা। এখানে 20 থেকে 25 জন অ্যাডভাইজার নেওয়া উচিত ছিল। এখনও কিছুদিন দেখা আমি তারেক সাহেবকে বলবো, আপনি যারা বঞ্চিত হয়েছে, যারা ডেডিকেটেড, তাদের করেন, আর এখান থেকে ইন্ডাকশন ডিডাকশন করেন। আর যারা সংস্কারবাদী হয়েছে, আপনার বিপদের সময় আপনার পিঠে ছুরি মারছে, ওদেরকে পত্রপাঠ বিদায় করে দেন, যত উপযুক্ত লোকে হোক না কারণ। তাহলে আমরা বেঈমানকে মার্কেটিং করবেন না, ইমানদারের মার্কেটিং, ইমানদারের জন্ম হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি, ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনার সেই বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। এখানে অনেক কথাই বলা হয়েছে, ঘুরে ফিরে কিন্তু ওই খলিল সাহেবের কথাটাই আসে, আমারও মাথায় আসে, যেটা কিভাবে বিএনপির নেতৃবৃন্দ তাকে নিতে পারলো বা সেই বা জয়েন করতে, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় বেআইনি হয়েছে। আমার এখন মনে নাই সেই এক্সাক্টলি কি রিকোয়ারমেন্ট কি এই কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্টের, যে তারা পরবর্তী ওই একটা রাজনৈতিক দলের মন্ত্রী সবাই জয়েন করতে পারেন না, বা মানে এইসব মানে প্রফিটেবল কোনো জবে যেতে পারেন না। ওনার মনে হয় রিজাইন করা দরকার। প্রতিমন্ত্রী করা হয়েছে শামা ওবায়েদকে। শামা ওবায়েদ একজন অত্যন্ত কর্মঠ এবং তীক্ষ্ণ মেধার একজন ব্যক্তি, এবং ভাষার উপর যথেষ্ট দক্ষতা, আমি তাকে দেখেছি অনেক অনুষ্ঠানে। সে অ্যাকচুয়ালি ফরেন মিনিস্টার হিসেবে খুবই দক্ষতা করতে পারবে। খলিল সাহেবকে মানে এক কথায় বলি বাদ দিয়ে দেখ, মানে খুব শুনতে খারাপ লাগে। ওনার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। কারণ কি, এই আলোচনা যাবে না কেন? একটা গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট, তার মূল কাজ হচ্ছে একটা ইলেকশন, নিরপেক্ষ ইলেকশন করা। এখন সেই ইলেকশন করে উনি সুন্দরভাবে সেটা মধ্যে জয়েন করলেন। এটা হলো কি, কাজী বিয়ে পড়াতে যে কাজী সেই পাত্রীকে বিয়ে করে ফেলল, এই ধরনের ঘটনা হয়ে গেছে। তো মঞ্জুর ভাই, ব্যাপার হচ্ছে এক মন দুধের মধ্যে যদি একটা লেবুর এক ফোঁটা পড়ে, তাহলে পুরো দুধটাই নষ্ট হয়ে যায়। পুরা এই ক্যাবিনেটের মধ্যে ইন্ডাকশন, ওটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ। কারণ
নিরপেক্ষ ইলেকশন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক আনে কেন? রাইট, রাইট। তো নিতে পারে না। তো নিরপেক্ষতা তো বিঘ্নিত এটা শুধু হয়। অনৈতিক না, এটা বেআইনি। এটা শুধু বেআইনি, কারণ অনৈতিক এটা না, এটা এটা কিন্তু নিরপেক্ষতা এটা বেআইনি। নিরপেক্ষতা বিঘ্নিত হয়। তার মানে ওরা অভিযোগ করলে, বিরোধী দল অভিযোগ করলে, এটা অজুবিটা এন্ডোর্স করলো বিএনপির এখনো ভুলটা শোধরাইতে পারে। না হলে কিন্তু যদি জামাত যদি অভিযোগ করে যে মেকানিজম করে তারা পাশ করেছে খলিলের সহযোগিতায়, তাহলে সেটা এস্টাবলিশ হয়ে যাবে গা। সুতরাং এটা করার সুযোগ বিএনপির দেওয়া এবং উচিত না নিচে চাপতে। নেক্সটে আর যখন ক্যাবিনেটকে নেক্সটে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, তখন সেই কেয়ারটেকার গভর্নমেন্টে এক একজনে এক এক দলের সাথে এইরকম মানে সহযোগিতা করে যোগসাজশে উইন করে নিয়ে আসবে। সেই নেক্সট কেয়ারটেকার গভর্নমেন্ট গুলিও কিন্তু ই হলো, এটা জেনেসিস কিন্তু হলো এইখানে খলিলকে দিয়া। খলিল একটা মানে মানে একটা অনুঘটক হইলো। যেমন মওদুদ সাহেব কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিচারপতিদের বয়স বৃদ্ধি করে নষ্ট করে দিচ্ছে, কনসেপ্টটাই নষ্ট করছিল। আজকে এই খলিল সাহেব আগামী যে কেয়ারটেকার গভর্নমেন্ট গুলি আসবে সেইগুলিকে নষ্ট করলো। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টে যারা আসবে তারা বিভিন্ন দলের থেকে। হাসিনা আপা, আমি মঞ্জুর ভাইয়ের সঙ্গে একটা সাপ্লিমেন্টারি করি। জি প্লিজ আলোচনা করুন, কারণ হ্যাঁ একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করুন। 30 সেকেন্ড সাহসের সঙ্গে বলি, জানি না বিএনপি সমালোচনা এখনই শোনার অভ্যাস করবে নাকি অতীতের সরকারের মতো করবে, তবু আমরা বিবেক দিয়ে বলে যাব, ভুল হতেই পারে মানুষের নানা কারণে। তারেক জিয়া মানুষের কাছে আরো প্রিয় হয়ে যাবে, কারণ মানে জ্ঞানী লোকের। হ্যাঁ, আমার মা বলতেন তার সহজ সরল ভাষায় যে, বাবারে, মূর্খ লোকের সঙ্গে গাড়িতে চড়ার চাইতে শিক্ষিত লোকের জুতা পাওয়াও ভালো। মানে আমি বলছি একটা সেন্সে। তো ভুল হতেই পারে, কিন্তু তারেক জিয়া মানুষের কাছে আরো প্রিয় হবে। বিনয়ের সঙ্গে অনুরোধ করি একজন নাগরিক হিসাবে, একসঙ্গে তারেক জিয়ার দলের সঙ্গে আমরা আন্দোলন করেছি বিগত আমলে। যেটা এই জন্যই বলছি যে এই মায়ের উদাহরণ দিলাম এই কারণে, আমার মায়ের যে মঞ্জুর ভাই একটা অসাধারণ প্রশ্ন উত্থাপন করেছেন, আমি ধন্যবাদ। পাটোয়ারি ভাইও আগে বলেছেন, কিন্তু মঞ্জুর ভাইয়ের এই উদাহরণটা যে খলিলকে মন্ত্রিসভায় মানে যত আপনি কন্টিনিউ করাবেন, তত বিগত সরকারের নির্বাচন সুষ্ঠু প্রশ্নবিদ্ধ হবে। এবং ঠিক মওদুদ সাহেব যেরকম তার জীবনে অনেক ভালো কাজের মধ্যে একটা অসাধারণ খারাপ কাজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে পলিউট করেছিল, KM হাসানকে চিফ জাস্টিস বানানোর জন্য বিএনপি জামাত সে সময় বয়স 2 বছর বাড়িয়ে দিল। আর যে খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল বিএনপি এবং আপোষহীন ছিল যে পদত্যাগ করতে হবে খলিলকে, আপনারা যদি এখন আর্কাইভে দেখেন সালাউদ্দিন সাহেবের সেই বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য, যে উপদেষ্টার আপনি পদত্যাগ চাইলেন, প্রথম কথা অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা বা কোন অন্তর্বর্তী সরকারের কোন লোক নতুন সরকারে তারই থাকতে পারে না। আর আমি খলিল রহমান সাহেবকে পার্সোনালি চেনার সুযোগ, আমি শেষ করে দিই ভাই, বড় ভাই, ডক্টর খলিলকে আমার চেনার কোনো সুযোগও নাই আর প্রয়োজনও নাই, তারও আমাকে চেনার প্রয়োজন নাই। কিন্তু যেহেতু সে রাষ্ট্রের ব্যবস্থায় আছে, ওনার যদি মিনিমাম আত্মসম্মান বোধ থেকে থাকে, ফ্যাসিস্ট বা স্বৈরাচারদের মতো নির্লজ্জ না হয়, তাহলে ওনার উচিত আজকে রাতেই বা কালকে সকালে পদত্যাগ করা। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা কথা বলি, যেটা হলো যে আমাদের 3টা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, কোনো একটা অ্যাডভাইজার কি বড় ভাই 5টা। আচ্ছা, 5টার মধ্যে কোনো একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবে যে ওই গভর্নমেন্ট ইলেকশন করে আবার ওই গভর্নমেন্ট জয়েন করছে? এক। দুই নম্বর হলো আরো দুইটা ভাইটাল পয়েন্ট, কিন্তু একটা হলো তার ডুয়েল সিটিজেনশিপ লোক হইয়া অ্যাডভাইজার হইতে পারবে না, এটা হলো একটা। এটা সালাউদ্দিন সাহেবই আমাদের জানাইছিল। হ্যাঁ, আচ্ছা, অবৈধের মধ্যে অবৈধ, তারপরে এর মধ্যে আবার বেনিফিশিয়ারি সে লাভজনক পদে যাচ্ছে, তাহলে সে তো লন্ডনে গেছে, যে তখন মানুষের অন্যরা বলতে পারবে, সন্দেহ আরো ঘনীভূত হবে যে বিরোধী দল বলবে লন্ডনে যে দেখা করতে গেছে, তখনও তারা অবজেকশন দিছে যে এখন খলিলকে নিয়ে না যাওয়া হয়, সেই সময় অবজেকশন দেওয়া হয়েছে। তাহলে এখন বলা হবে যে লন্ডনের আলোচনায় এই দেশের ইলেকশনের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে।